নমস্কার সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের যেরকম বলেছিলাম পরপর দুটো অনুষ্ঠান আজকে ২৬ তারিখে আমি রেকর্ড করব। তার মধ্যে দ্বিতীয় যে অনুষ্ঠানটি সেটা এই বছরের অন্তত ইংরাজি যে ক্যালেন্ডার ইয়ার আছে তার প্রথম চন্দ্রগ্রহণ লিউনার এক্লিপস সংগঠিত হবে ১৪ই মার্চ। যেই দিনটা থেকে পরবর্তী প্রায় ৩৫ থেকে ৩৬ দিন পর্যন্ত আপনাদের আমি একটু বেশি সাবধানে থাকতে বলেছি। অ্যাকচুয়ালি বলেছি মার্চ মাসের ৭ তারিখের পর থেকেই যারা আমার এর আগের অনুষ্ঠানটা প্রথমে শুনবেন, যদি সিকোয়েন্স মেনটেন করে আপলোড হয় তাহলে সেটাতেই বুঝতে পারবেন যে আমি সেটাই বলেছি। অর্থাৎ যেদিন গ্রহণ সংগঠিত হবে অর্থাৎ তার মোটামুটি ৭ দিন আগে থেকে তার ইম্প্যাক্ট শুরু হয়ে যাবে অল ওভার দ্য ওয়ার্ল্ডে। যে যে জিনিসগুলো হবে তার আমি মোটামুটি চেষ্টা করেছি, যে কটা প্যারামিটার আছে সব কটাকেই প্রায় টাচ করে যাওয়া। তো যদি কোনো কিছু আনটাচ থেকে থাকে আপনারা প্রশ্ন করবেন, সার্টেন সেই জায়গায় আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দুটো জিনিস আপনাদের বলি, যেটা অনেকবার আগে বলতাম, সেটা হচ্ছে আমাকে না একটু সকালের দিকে ফোন করবেন না, চেষ্টা করবেন ফোন করলে সেটা মোটামুটি রাত্রি 8:30 9টার পরে, খুব ইমার্জেন্সি না থাকলে করবেন না। আর ২ নম্বর যেটা বলার, ফোন করে বক্তব্যটুকু রাখবেন বা রেকর্ড করবেন আমার কথা, এবং বক্তব্যটুকু রাখবেন এবং একটা কথা একবারে বলেই শেষ করবেন, একটু সময়ের স্কেরসিটি থাকে সেখানে। আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। দেখুন, পয়লা ফাল্গুন রবি যেদিন মীন রাশিতে মোটামুটি ভোর ৩:৩০ ৪টের সময় প্রবেশ করবে, যে দিনটা অফিসিয়ালি ১৪ই এপ্রিল, সেই দিন গ্রহণ সংগঠিত হবে। অফিসিয়ালি সেই দিনই গ্রহণ সংগঠিত হবে, অর্থাৎ রবির একদিনকে কনসিডার করে নিয়ে। আমি টাইমিংটা বলে দিচ্ছি। এটা বছরের প্রথম চন্দ্রগ্রহণ। যে সময় ভারতবর্ষ তথা কলকাতায় গ্রহণ চলবে সেটা আমাদের এখান থেকে দৃশ্য নয়, কারণ সেটা সকালবেলা হবে। তো সকালবেলা চন্দ্র আনসিন থাকবে, তো দেখার কোনো প্রশ্নই নেই। এবার আমাদের ফল দীপিকা থেকে শুরু করে সমস্ত নারদ সংহিতা, ভৃগু সংহিতা, সব কিছুতেই যে কথাটা পরিষ্কার বলা আছে যে যখন কোনো চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ সংগঠিত হয়, যে সকল এরিয়া থেকে ঘটনাটি দৃশ্য হয় সেই সকল এরিয়ায় যে প্রভাব, নেগেটিভ প্রভাবটা পড়ে, এটা অ্যাকচুয়ালি একটা নেগেটিভ ইম্প্যাক্ট। অ্যাস্ট্রোলজিক্যাল দৃষ্টিকোণ থেকে এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট। সেটা যেটা পড়ে সেটার তৃতীয় থেকে চতুর্থ যে চরণ, অর্থাৎ ইন্টেন্সিটির ক্ষেত্রে বলছি, সেই চরণে চলে যায়। যদি পার্সেন্টেজ হিসেবে বলি সেটা মোটামুটি 65 থেকে 80% পর্যন্ত। আর যে জায়গায় একদম অ্যাকিউট চন্দ্রগ্রহণ সংগঠিত হচ্ছে, তার যে একদম যেটা মুড পয়েন্ট, সেইখানে যেটা হয় সেটা 95 থেকে 98% সংগঠিত হয়। কিন্তু যেখান থেকে দৃশ্য হয় না সেখান থেকে প্রথম এবং দ্বিতীয় যে আমাদের এক্সপেক্টেড, অর্থাৎ প্রথম পাদ বা দ্বিতীয় পাদ যে এক্সপেকটেশনটা থাকে, মোটামুটি 25 থেকে 40% পর্যন্ত সেই নেগেটিভিটিটা সেখানে ইমপ্লাইড হয়। এবার ইমপ্লিকেশনটা কিভাবে হচ্ছে দেখুন। চন্দ্র গ্রহণ যেদিন সংগঠিত হচ্ছে সেদিন চন্দ্র কেতুর সাথে থাকছে, উল্টো দিকে রবি রাহুর সাথে থাকছে। অন্যান্য যে প্ল্যানেট আছে না আছে তার ইম্প্যাক্ট তো থাকবেই। মুখ্যত যখন রবিচন্দ্র রাহু কেতুর যে অ্যাক্সিস আছে তার সাথে যখন একদম সমানুপাতিকভাবে অবস্থান করে, সেটাই গ্রহণ হয়, এবং সেটা প্রত্যেক বছরে অ্যাটলিস্ট 2 বার সেটা সংগঠিত হয়। তো যাই হোক, আমি সময়টা আপনাদের বলে দিচ্ছি। কলকাতার যে টাইম আছে সেটা সকালবেলা 14 তারিখ 9টা 27 থেকে
3:29 PM পর্যন্ত আছে, অর্থাৎ ম্যাক্সিমাম স্প্যানটা বলে দিচ্ছি। এখানে আমাদের প্রিফেজ, হ্যাঁ, প্রিউনা, এগুলো নিয়ে বলার কোনো মানে নেই, কারণ আমাদের এখান থেকে বিষয়টি দৃশ্যই হবে না, বুঝতেই পারছেন। সকাল 9:27 থেকে বিকেল প্রায় 3:30 পর্যন্ত এই সময় তো চাঁদ দেখা যায় না আকাশে। আর এর যে পিক যেটা হবে সেটা 12:27 থেকে 12:29 মধ্যে পিকটা থাকবে। যে পয়েন্টটা আমি বলছিলাম, যে অংশে এই পিকটা সব থেকে বেশি ইমপ্লয়েড হবে সে অংশে নেগেটিভ, মানে দৃশ্য হবে সে অংশে নেগেটিভ। এখন ভারতবর্ষের যে সময়ে পিকটা হচ্ছে, মনে করুন 12টা ধরে নিন, তো এখন ফাল্গুন মাস, সারা অন্তত নর্দার্ন হেমিস্ফেয়ারে আপনি যদি থাকেন, যত আপনি নিরক্ষরেখার থেকে উত্তর দিকে যেতে থাকবেন, তত ভারতবর্ষে যে জাতীয় সময় যেটা, সেটা এলাহাবাদকে কেন্দ্র করে মাপা হয়েছে 82°30' পূর্ব। তো সেই অংশ থেকে আপনি যদি পশ্চিম দিকে যেতে থাকেন, তাহলে সেই সময়টা তাদের কমতে থাকবে। যেমন আমাদের যে সময়, সেখান থেকে লন্ডনের সময় প্রায় 5.5 ঘন্টা কম, যেটা গ্রিনিচের টাইম, ছোটবেলায় পড়েছেন আপনারা প্রায় প্রত্যেকেই। 5.5 ঘন্টা মোটামুটি তারা পিছিয়ে আছে। তো 12টায় যখন হবে তখন 5.5 ঘন্টা, মানে পিকটা যখন বলছি, তো 5.5 ঘন্টা পিছিয়ে, মানে সেখানে তখন মোটামুটি ওই 7টার কাছাকাছি বাজে। তো 7টার সময় আকাশে চাঁদ দেখা যায় না। আর আপনি যদি আরো পশ্চিম দিকে চলে যান, তাহলে কিন্তু সেখানে ডিফারেন্সটা অনেক বেশি। আটলান্টিক ক্রস করে নিলে এন্টায়ার উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার প্রায় বৃহৎ অংশ, নিরক্ষরেখার পরেও ব্রাজিলের মধ্যেখান দিয়ে নিরক্ষরেখা গেছে, তো তারও সাদার্ন পোর্শনে পর্যন্ত কিন্তু এই গ্রহণ দৃশ্য থাকবে, কারণ সেটা ভারতবর্ষ থেকে কম করে মোটামুটি 10 থেকে 12 ঘন্টা পিছিয়ে। আবার ওদিকে বেরিং স্ট্রেইট বা ইন্টারন্যাশনাল ডেট লাইন ক্রস করলে একদিন এগিয়ে যাবে, সেটা আমি ওই টেকনিক্যালিটিতে যাচ্ছি না। তাই আমেরিকা থেকে সেটা দেখা যাবে, কারণ পিছিয়ে আছে। মানে আমাদের এখানে যখন 12টা বাজছে, তখন ওদের ওখানে রাত্রিবেলাও, মানে আগের দিন রাত্রিবেলা 12টা ক্রস করছে, মানে 14 তারিখ সবে পড়ছে। তো সেই সময় আকাশে চাঁদ যেখানে যেখানে থাকবে সেখান থেকে গ্রহণ দৃশ্য হবে। এছাড়া আফ্রিকার একদম উত্তর পশ্চিম প্রান্ত তথা পশ্চিম প্রান্ত এবং পূর্ব প্রান্তের একদম উত্তর অংশ, যেমন ধরুন সেটা হচ্ছে আমাদের মিশর আছে, তার পাশে মনে করুন লিবিয়া আছে, আলজেরিয়া আছে, যে সমস্ত দেশগুলো, মরক্কো আছে, এই সমস্ত, মানে সাহারা মরুভূমির যে অংশটায় ঢুকে যাচ্ছে মরক্কো থেকে, এইখান থেকেও কিন্তু দৃশ্য হবে। স্পেনের সাদার্ন পোর্শন থেকে কিছুটা দৃশ্য হবে। তো দৃশ্যতার প্রশ্নটা বলে রাখছি। আর সাউথ পোর্শনে, মানে সাউথ হেমিস্ফিয়ারে এন্টায়ার অস্ট্রেলিয়া, কারণ অস্ট্রেলিয়ার মোটামুটি এ প্রান্ত পূর্ব এবং পশ্চিমের মধ্যে অনেকটা ডিফারেন্স আছে টাইম জোনে। 78,000 বর্গ কিলোমিটার আয়তন, ভারতবর্ষে 2.5 গুণ আয়তন অস্ট্রেলিয়ার। তবুও অস্ট্রেলিয়ার একদম যেটা পশ্চিম প্রান্ত, সেটার সাথেও ভারতের যে টাইমিং, সেটা কিন্তু প্রায় 3-3.5 ঘন্টা মতো এগিয়ে আছে। আর পশ্চিম প্রান্তটা মোটামুটি 5-5.5 ঘন্টা এগিয়ে। নিউজিল্যান্ড আরেকটু এগিয়ে, সেখানে সূর্য তাড়াতাড়ি উঠবে। দক্ষিণে তাসমানিয়া আছে। এই সমস্ত দেশগুলোর থেকেও প্রারম্ভিক পর্যায়ে, অর্থাৎ ভোর রাতের দিকে গ্রহণ দেখতে, ক্ষমা করবেন, বিকেল বেলার দিকে গ্রহণ দেখতে পাওয়া যাবে। মানে আমাদের এখানে যখন 12টা বাজবে, ওখানে তখন 5টা-5:30 বাজবে। অন্তত অস্ট্রেলিয়ার পূর্ব দিক, নিউজিল্যান্ড, তাসমানিয়া, প্রশান্ত মহাসাগরীয় যে দ্বীপপুঞ্জগুলো রয়েছে, সে সমস্ত জায়গা থেকেও ব্যাপারটা দৃশ্য হবে। তো যেখানে দৃশ্য হবে সেখান থেকে তার নেগেটিভ ইম্প্যাক্ট বেশি হবে, যেখানে কম হবে, যেখানে দৃশ্য হবে না সেখানে কম হবে, সেটা আমি শুরুতেই বলে রেখেছি। যাই হোক, এবার যে সমস্ত প্রবলেম হবে, দেখুন চন্দ্রগ্রহণ সংগঠিত হবে, চন্দ্র তখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে থাকবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র রবির সব থেকে অ্যাক্টিভ নক্ষত্র।
সে রবির ঘর মানে রবির মূল ত্রিকোণের একদম শেষ নবাংশ, অর্থাৎ যেটা ধনুরাশির নবাংশ থেকে সেটি একদম মীন রাশির নবাংশ পর্যন্ত বিস্তৃত থাকে এবং চন্দ্র সেখানেই অ্যাকচুয়ালি অবস্থান করবে। তো যেটা বললাম যে উত্তর ফাল্গুনী নক্ষত্রে থাকবে এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রথম চরণেই গ্রহণ সংগঠিত হবে। যখন গ্রহণ লাগবে আর কি, নটার একদম পরে পরেই কলকাতার লঙ্গিটিউড ল্যাটিটিউড থেকে, সেই সময় চন্দ্রের যে ডিগ্রি থাকবে সেটা 29 ডিগ্রিতে থাকবে সিংহ রাশিতে, এবং সেই সময় কেতুর ডিস্টেন্স থাকবে 3 ডিগ্রি 27 মিনিট 20 সেকেন্ডের মতন। তাহলে বুঝতে পারছেন দুজন কিন্তু দুটো সেপারেট রুমে রয়েছে। আমি অনেক সময় আপনাদের বলি না যে রুমগুলো আলাদাভাবে, অনেক গাণিতিক ক্যালকুলেশনের সময় সেগুলোর কোনো তাৎপর্য থাকে না, সেখানে কতটা দূরে ডিগ্রি ক্ষেত্রে অবস্থান করছে সেটা গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে দেখুন এক ঘরে কিন্তু প্রবেশ করছে না, কিন্তু গ্রহণ সংগঠিত হয়ে যাচ্ছে দুজনের মধ্যে। এবং সব থেকে চমকপ্রদ আরেকটি বিষয় হচ্ছে রবিও কিন্তু এ সময় মীন রাশিতে পুরোপুরি প্রবেশ করতে পারছে না, রবিও কিন্তু কাছাকাছি অবস্থান করছে এবং সেটা 29 ডিগ্রি 35 মিনিটে অবস্থান করছে রবি। তাহলে বুঝতে পারছেন সেও কিন্তু রাহুর থেকে যে দূরত্বে আছে সেটা 3.5 ডিগ্রির মতন দূরত্বে রয়েছে। তো যদি আপনি টেকনিক্যালিটিতে বলেন তাহলে কেউ কিন্তু এক ঘরে প্রবেশ করে একে অপরের কাছে আসছে না, কিন্তু গ্রহণ কিন্তু সংগঠিত হচ্ছে। তো সেই হিসাবে এটা সবসময় মাথায় রাখতে হবে। এবং এটা দেখুন, এটা সারা পৃথিবীতে কিন্তু কয়েক ঘন্টা এদিক ওদিকে ব্যাপারটা হবে স্থানকাল পাত্র অনুসারে, কিন্তু দেখবেন এদের রুমগত পরিবর্তনটা তো হচ্ছে না। আমি দেখেছি পৃথিবীর বিভিন্ন প্রান্তে দিয়ে, তো দুজনে কিন্তু এই আগের রুমে থেকেই গ্রহণ সংগঠিত হয়ে যাচ্ছে। তো এটাও কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপার, যারা লার্নার আছেন তারা অবশ্যই ব্যাপারগুলো খেয়াল রাখবেন। দৃশ্য হতে গেলে বা একদম অদৃশ্য হতে গেলে কত ডিগ্রির মধ্যে থাকতে হয়, দিজ আর অলসো ভেরি ইম্পর্টেন্ট ইস্যুস। হ্যাঁ, তো উত্তর ফাল্গুনী নক্ষত্র হচ্ছে রবির যত গুণ আছে না তার সমস্ত গুণ প্রায় সে বহন করে চলে, কারণ নবাংশে তার পোস্টিং থাকে, প্রথম যে চরণটি থাকে সেই চরণটি ধনুর ঘরে থাকে এবং সেটি রবির মূল ত্রিকোণ থেকে 5th হাউস এবং সেটি বৃহস্পতির মূল ত্রিকোণ। তো এবং সে শেষও হয় বৃহস্পতির স্বক্ষেত্রে গিয়ে, মধ্যেখানে সে তৃতীয় চরণে শনির মূল ত্রিকোণে থাকে, সেটিও একটি গুরুত্বপূর্ণ ঘর। তো যাই হোক, এক্ষেত্রে রবিকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? রবি হচ্ছে আমাদের আমাদের সোল, আমাদের আমাদের ক্ল্যান, আমাদের লিনিয়েজ, আমাদের ধরুন পরিচয়, আমাদের নলেজ, আমাদের কতখানি আমাদের ক্ষমতা, অথরিটি, কতটা পাওয়ার আমরা পজেস করে রয়েছি, কতটা আমাদের কর্মগত অ্যাকিউমেন্ট রয়েছে, যেখানে যেখানে সেই জায়গাটাকে আমরা খুব স্কিলফুলি অ্যানালাইজ করতে পারি, সেই জায়গা। তার সাথে কলিযুগে, আমি জাস্ট আগের অনুষ্ঠানেই বলেছি, কলিযুগে রবিকে ডিমার্কেট করা হয় অর্থ এবং তার সাথে একদম মানে অ্যাডজাসেন্ট থাকে হচ্ছে অথরিটি বা পাওয়ার। কলিযুগের এটা বেসিক নিয়ম, মানে বরাহ কল্পে আর কি। তো সেই হিসাবে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মধ্যে সবকিছু থাকে। তো পাওয়ার, অথরিটি এগুলো কার কাছে থাকে? যিনি কোনো দেশের প্রধান আছেন, কারণ তার কাছে যদি পাওয়ার না থাকে তাহলে তিনি সাধারণ মানুষের জন্য কাজ করবেন কি করে? সুতরাং তার কাছে এক্সট্রিম পাওয়ার এবং অথরিটি তার তার রেসপেক্টিভ জুরিসডিকশনের মধ্যে সেটা থাকতে হবে। তো সেটা উত্তর ফাল্গুনী নক্ষত্রের মধ্যেও আছে এবং চন্দ্র তার দ্বারা ফুলি ইনফ্লুয়েন্সড হচ্ছে এবং সে কেতুর নবাংশে রয়েছে, এবং সে কেতুর একদম কাছে রয়েছে, সেই জন্যই গ্রহণ সংগঠিত হচ্ছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মানে যখন ব্যাপারটা ঘটছে তখন রাহু রয়েছে নিজে নবাংশে সিংহের ঘরে এবং কেতু রয়েছে তার উল্টো দিকে, সে অ্যাকুয়ারিয়াসে কুম্ভের ঘরে।
তো যার ফলেও গ্রহণটা অনেক বেশি টেকনিক্যালি টাইটেন পজিশনে থাকবে এবং তার ইম্প্যাক্টগুলো কিন্তু বোঝা যাবে কোন কোন জায়গায়। দেশের যিনি প্রধান লিডারশিপ আছেন, যারা আছেন, একাধিক ব্যক্তি থাকতে পারে। কোনো জায়গায় যদি কোনো ধরুন ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বা ডিসেন্ট্রালাইজেশন না থাকে, তাহলে সেটা কোনো একজন ব্যক্তির দ্বারা একাই অ্যাপ্লিকেবল হতে পারে বা একজন দুজন ব্যক্তির দ্বারা। তো সেক্ষেত্রে সেই সকল লিডারশিপের উপরে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে। কোন কোন থেকে? তাদের রেসপেক্টিভ হরোস্কোপ, অর্থাৎ যে সমস্ত নেতৃত্বমণ্ডলী আছে সেই সমস্ত দেশকে পরিচালনা করার ক্ষেত্রে তাদের যে রেসপেক্টিভ হরোস্কোপ আছে, সেই হরোস্কোপের স্ট্রেংথ এবং ভাব অনুসারে সেটা শারীরিক, মানসিক, প্রশাসনিক বা কোনো একটি ডেমোক্রেটিক গভর্নমেন্টের সেই দেশ শাসন করার মূলে একটা প্রধান জায়গা থাকে যে সেই গভর্নমেন্ট সেই দেশের মানুষের কাছে কতটা পপুলার মানে তার কর্ম, তার কাজের দ্বারা সে কতটা জনসেবা বা যে সমস্ত সে প্রমিস করেছে সেগুলো কতটা সে ফুলফিলমেন্ট করতে পেরেছে, যদি পারেনি তো কেন পারেনি, সেগুলো যদি পর্যাপ্তভাবে সে ব্যাখ্যা করতে পারে তাহলে এগুলো তার মধ্যে ইনক্লুডেড। সেগুলো সংগঠিত হবে তার, এবং সরকারের এগেনস্টে সাধারণ মানুষের কিছু ডিমান্ড থাকতে পারে, সেটা লেজিটিমেট ডিমান্ড হতে পারে বা তাদের ধরুন ডিজায়ার থেকেও আসতে পারে, সেটা ডিপেন্ড করবে সেইখানকার সেই প্রদেশের মানডেন অনুসারে। ধরুন কোনো একটি দেশের মধ্যে অপর একটি অংশের কেউ কোনো অংশ স্বাধীনতা চাইছে, তো তারা হয়তো অটোনমি পেয়ে খুশি নয়, তারা ফুল ফ্লেজেড একটা দেশ হিসাবে স্বীকৃতি চাইছে। তো তার ফলে তারা বিভিন্ন রকম ধরুন আন্দোলন, সংগ্রাম, প্রোটেস্ট, যেটা হয় আর কি ডেমোক্রেটিক ফোরামের মধ্যে যেটা মানুষ করতে পারে, সেই ধরনের কাজকর্মের কিন্তু তীব্রতা বাড়তে পারে। ফলে গভর্নমেন্টের যে সমস্ত সারা পৃথিবীতে যে দেশ আছে, 208খানা দেশ মোটামুটি, তো তাদেরখানে যেরকম কোথাও মনার্কি আছে, কোথাও ডেমোক্রেসি আছে, কোথাও পার্লামেন্টারি ডেমোক্রেসি আছে, কোথাও প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ডেমোক্রেসি আছে, এছাড়া অনেক রকম ভেরিয়েশন অফ ডেমোক্রেসিস আছে। তো সেই রকম জায়গাতে কিন্তু তার মানডেন অনুসারে সেই সকল গভর্নমেন্টের উপর প্রেশার সৃষ্টি হবে, এটা মাথায় রাখবেন। তবে মনে রাখবেন যে সমস্ত দেশের মোটামুটি শনির ক্ষেত্রে বলা হয় যে শনি 29 বছর 6 থেকে 7 মাসের মধ্যে একবার তার প্রদক্ষিণ করে, সূর্যকেও সে সময় সে একবার প্রদক্ষিণ করে, সেই জন্যই সেটাই তার পুরো ক্ষেত্রফল প্রদক্ষিণের সময়। তো এটাকে যদি 10 টাইমস বাড়ানো যায়, যেটা আমাদের মুনি ঋষিরা বলেছেন, মানে 30 বছর যদি ধরে নিই গ্রসলি, তাহলে সেটাকে 10 টাইমস বাড়ানো যায়, মানে অ্যাকচুয়ালি 9 টাইমস। তো 9 টাইমসের মধ্যে আরেকটাকে বাড়ানো হয়েছে অভিজিৎ নক্ষত্রের কিছুটা স্প্যানকে কনসিডার করে। যদি সেটা নাও হয় তাহলেও সেটা 290 বছর। তো 290 বছরের পূর্বে যে সকল দেশ মোটামুটি তৈরি হয়ে গেছে, বা যারা ধরুন আদি অনন্ত কাল থেকে মোটামুটি তাদের হয়তো তাদের সীমা পরিসীমা এগুলো কিছু পরিবর্তন, মানে পলিটিক্যাল ম্যাপ যেগুলো, সেগুলো কিছুটা হয়তো চেঞ্জ হতে পারে, কিন্তু তার একটা অস্তিত্ব রয়েছে। সেই রকম যে সমস্ত দেশ আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হওয়ার প্রবণতা খুব কম, এটা মাথায় রাখতে হবে। মানে 290 বছর প্লাস 300 হলে সব থেকে বেস্ট। আর যারা ধরুন তার থেকে কমে হয়েছে, পরবর্তীকালে ধরুন একই দেশের মধ্যে কোনো কারণে বিভেদ হয়ে দেশ তৈরি হলো, পলিটিক্যাল কারণে হলো, আমাদের চারপাশেই আপনারা আছে দেখতে পাবেন বহু। হ্যাঁ, এইরকম জায়গায় কিন্তু যে দেশগুলো বেরিয়ে গেছে, আমাদের ধরুন পশ্চিম প্রান্তে পাকিস্তান নামক একটি দেশ আছে, পূর্ব প্রান্তে বাংলাদেশ নামক একটি দেশ আছে, এগুলো তৎকালীন সময়ে যখন স্বাধীনতার সময় আমরা ইতিহাস যারা পড়েছি কম বেশি, বিভিন্ন কারণে তারা ডিফারেন্স হয়েছে, আমি কারণে যাচ্ছি না, কিন্তু মূল দেশটা কিন্তু ভারতবর্ষ।
ভারতবর্ষের সাথে বার্মা ছিল, অখণ্ড ভারত যদি ধরা হয় সেটা হিন্দুকুশ পর্বত থেকে ছিল, পুরো আফগানিস্তান, পাকিস্তান তো ছেড়ে দিন, পুরোটাই সে আপনি দেখবেন যে গান্ধারী কে ছিল, গান্ধার প্রদেশের রানী ছিল, তো শকুনি সেখানকার যুবরাজ এবং পরবর্তীকালে রাজা, তার ছেলে উল্লুক, এবং তারাই রাজ শাসন করেছে। তো সেটা তো আমাদের প্রদেশের মধ্যেই ছিল। এবং চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে যখন যুদ্ধ হয় সেলুকাসের, 500 হাতির বিনিময়ে সে কাবুল, কান্দাহার, হিরাট এবং বেলুচিস্তান 4টে প্রদেশকে ছেড়ে দেয়, অলমোস্ট পুরো আফগানিস্তান। এবং সেটা কিন্তু আমাদের মেডিয়াভেল পর্যন্ত আমাদের আন্ডারে ছিল। তো আমাদের যে রাজনৈতিক মানে আমাদের যে বিস্তৃতি যেটা আছে, সোশিও পলিটিক্যাল, সোশিও কালচারাল, সোশিও ইকোনমিক, তার কিন্তু বিস্তারটা অনেক বড়। আপনি নামগুলো দেখেও বুঝতে পারবেন অনেক সময়, হিন্দুকুশ পর্বত নাম দেখে বুঝতে পারবেন। হ্যাঁ, সেই সময় আমুদরিয়া, শিরদরিয়া নদী, হ্যাঁ, নামগুলোর মধ্যে একটা মানে ভারতীয় ভাষার একটা তার ইনফ্লুয়েন্স আছে। বিভিন্ন ব্রহ্মদেশের নদীদের নাম দেখবেন, যেগুলো চেঞ্জ হয়ে গেলে আলাদা ব্যাপার, কিন্তু যেগুলো চেঞ্জ হয়নি সেগুলোর মধ্যে দেখবেন আছে। তো তার ফলে কি হয়েছে, সেই সমস্ত যেটা মূল দেশ, ভারতবর্ষটা মূল দেশ, তার হবে না। যেমন ধরুন রাশিয়া, সে আদি অনন্তকাল ধরে তার একটা জুরিসডিকশন আছে, তার মধ্যে শাসন করেছে। এবার বহু দেশ তার সাথে যুক্ত হয়েছিল একটা সময়, তারপরে আবার বেরিয়েছে। যারা বেরিয়ে গেছে তাদের মধ্যে ইম্প্যাক্টটা বেশি হবে। এক্ষেত্রে আমাকে একজন প্রশ্ন করেছেন যে কম্পারেটিভলি সেটা কি ছোট হলে বেশি হবে? মানে ধরুন মূল দেশটাই ছোট হয়ে গেছে আয়তনে, যে দেশটা বেরিয়ে গেছে সেটা বড় হয়ে গেছে। তো সেটা তো আপেক্ষিক বিচার, যে কোথা থেকে সেটা বিচার করা হচ্ছে। মনে করুন আপনি যদি বেলারুশ থেকে রাশিয়ার বিচার করেন, তো রাশিয়া বেলারুশ দুটো আলাদা দেশ। বেলারুশের আয়তন 2 লক্ষ বর্গ কিলোমিটার, রাশিয়ার আয়তন প্রায় 1.5 কোটি বর্গ কিলোমিটারের মতো, মানে বেলারুশের প্রায় 75 গুণ বেশি। তো এক্ষেত্রে ওই দেশ থেকে যে চিন্তা করবে সে মনে হবে রাশিয়া বেরিয়ে গেছে, আর উল্টোটা হলে উল্টোটা হবে, এটা সেই দেশের সাপেক্ষে চিন্তাটা হবে। কিন্তু মনে রাখবেন যেটা মূল দেশ থেকে বেরিয়ে গেছে তার উপরে ইম্প্যাক্টটা বেশি হবে, আমার এটাই বক্তব্য। আচ্ছা, সেখানে কি হতে পারে? সেখানে অ্যানার্কিজম তৈরি হতে পারে, সেখানে বিভিন্ন রকম অরাজকতা, এক ধরনের শ্যাডোওয়্যার, অর্থনৈতিক অবরোধ তৈরি হওয়া, এবং সেটা কিন্তু একটু ইন্টেন্সিফিকেশন তার বাড়তে পারে এ সময়। হ্যাঁ, এগুলো এমনিতেই দেখতে পাচ্ছেন সারা পৃথিবীতে একটা ট্যারিফ নিয়ে সমস্যা ঘটছে, এখন প্রাইমারি লেভেলে আছে, সেটা কিন্তু আরেকটু বাড়বে মার্চ মাসের 6-7 তারিখের পরে, এবং বেশ কিছু জায়গায় ব্যাপারটা একটু জেদাজেদির পর্যায়ে চলে যেতে পারে। আবার দেখবেন সেটা মে মাসটা এসে গেলে আবার পরিস্থিতি একটা নর্মালাইজ জায়গায় যাবে। তো যাই হোক, এখানে না যেটা হতে পারে সেটা হচ্ছে ওই সমস্ত দেশগুলোর ক্ষেত্রে একটু পলিটিক্যাল ইনস্টেবিলিটি, এক ধরনের বলতে পারেন যেটা বললাম শ্যাডোওয়্যার, হ্যাঁ, কিছুটা ব্রুটাল কিছু অ্যাটাক, মাস অ্যাটাক বিভিন্ন ধরনের, এবং তার জন্য যারা পিস কিপিং ফোর্স আছে তাদের প্রচুর পরিশ্রম করতে হবে স্টেবিলিটি মেনটেন করতে গেলে। লিডারশিপ ক্রাইসিস, এবং লিডারশিপের মধ্যে এক ধরনের প্রতিস্পর্ধা বা চ্যালেঞ্জিং স্টেটও কিন্তু তৈরি হতে পারে এই সময়। ইন্টারনাল ফরমেশনের মধ্যেও কিন্তু এক ধরনের প্রতিস্পর্ধা কিন্তু দেখা যেতে পারে, এবং ভাষাগত কদর্যতাটা কিন্তু খুব বেশি রকম এই সময় বৃদ্ধি পাবে। এছাড়া ন্যাচারাল যদি প্রবলেম বলেন, তো আমি বলবো যে 13 তারিখ 14 তারিখ যেদিন গ্রহণ সংগঠিত হচ্ছে, আপনারা একাদশীর দিন থেকে, অর্থাৎ তার 3.5 দিন আগে থেকে, মোটামুটি 10 তারিখ থেকে ওদিকে ধরুন প্রায় 18 তারিখ পর্যন্ত এই 7টা দিন একটু বেশি সতর্কতা অবলম্বন করবেন। এমনিতেই আমি বলেছি কিন্তু যে মানে মার্চের 7 তারিখের পর থেকে এপ্রিলের 3rd উইক অবধি প্রত্যেককে একটু সতর্কতা অবলম্বন করে চলা উচিত। তো সেটা আপনারা প্লিজ চেষ্টা করবেন। আমি একটুখানি আপনাদের
রাশি ভিত্তিক বলে দিই, এখানে কিন্তু রাশি ভিত্তিক বলছি, মাথায় রাখবেন। হ্যাঁ, অর্থাৎ চন্দ্র যেখানে বসে রয়েছে সেটা রাশি, সেই ভিত্তিতে বলছি। মেষ রাশি যে সকল জাতক জাতিকারা, তারা ফাইন্যান্সিয়াল সেক্টরে বেশি নজর দেবেন, অর্থাৎ ব্যক্তিগত ফিন্যান্স বা ফ্যামিলিগত ফিন্যান্স, এক্সপেন্ডিচারকে কন্ট্রোল করবেন যতটা সম্ভব, যেখানে প্রয়োজন সেখানে এক্সপ্যান্স করবার চেষ্টা করবেন, স্পেশালি ভোগ্যপণ্যের ক্ষেত্রে। বা হয় না, আমরা অনেক সময় শো অফ করার জন্য কিছু খরচা করি, সেগুলো একদম অনৈতিক এবং কোনো প্রয়োজন নেই, সেগুলোর ক্ষেত্রে খেয়াল রাখবেন। ভেহিকেল চালানোর সময় বা রাস্তাঘাটে চলাফেরার সময় কিন্তু আপনার ছকের নেগেটিভিজমের উপরে, অর্থাৎ শনি যত দুর্বল হবে তত বেশি কিন্তু একটু অ্যাক্সিডেন্টাল প্রোপেন্সিটি আছে, একটু খেয়াল করে চলবেন। বৃষ লগ্নের ক্ষেত্রে, বৃষ রাশির ক্ষেত্রে বলে দিই, এটা হচ্ছে এক ধরনের মিউচুয়াল কনভিকশন আপনার এই সময় না বা তৈরি হতে পারে। মানে কিরকম বলবো, এটা কাজ করতে গিয়ে যে দৃঢ়তা যে দরকার, সেক্ষেত্রে মনে করুন যেখানে কাজ প্রযুক্ত হচ্ছে এবং যেখানে প্রয়োগ হচ্ছে, এই দুজনের মধ্যে যে মিউচুয়াল কোঅপারেশন আছে সেটা কিন্তু একটু দৃঢ়তা বৃদ্ধি পাবে, অর্থাৎ কাজ এক্সিকিউশন বেটার করবে। কিন্তু আপনাকে মানে ইউ মাস্ট গেট রিড অফ দ্য ইমোশনাল অ্যাটিটিউড অফ ইউর ক্যারেক্টার। হ্যাঁ, শুক্র এই মুহূর্তে বকরি রয়েছে, বকরি হতে চলেছে 2 তারিখ থেকে, এবং আজকে যখন আমি রেকর্ড করছি শুক্রের গতি অলমোস্ট খুবই লো, তো যার ফলে ওই সময় যখন হবে তখনও বকরি থাকবে, তো সেটা থেকে একটু সাবধান থাকবেন। লাং থেকে শরীরের উপরের অংশে কিন্তু সমস্যা দেখা দিতে পারে, বিশেষত যাদের ধরুন গলায় ঠান্ডা লাগার সমস্যা রয়েছে, আপার চেস্টে ধরুন কানে ঠান্ডা লাগার প্রবণতা, সাইনাসের প্রবলেম, চোখে, তারা একটু নজর দেবেন এই সময়টা। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু নেইবার এবং সিবলিংসদের থেকে সাবধান, কোনো রকম বিতর্কিত কথাবার্তা বা কোনো যদি ডিসপিউট থাকে তাহলে চেষ্টা করবেন এই ম্যাটারটা নিয়ে এখন আলোচনা না করার। এই 7টা দিন তো অবশ্যই করবেন না। কর্মক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জ আসবে, এই সময় কোনো নতুন কাজ শুরু বা নতুন কোনো ভেঞ্চার হাতে নেওয়া এই 7 দিনের মধ্যে না করাই ভালো। একান্ত যদি আপনার ছক কেউ দেখে সেটাকে প্রেডিক্ট করেন না এটা করার জন্য, উপযুক্ত সময় আছে। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু হাই এক্সপেন্ডিচার এখানে আপনার শো করবে এবং সেভিংস লো করবে, এবং কিছু কিছু জায়গায় অনাবশ্যক ব্যয় হতে পারে, যেটা কিন্তু প্রয়োজনীয়, এটা শরীরের কারণে হতে পারে বা আপনার কিছু হঠকারিতা বশতও কিন্তু ব্যয় হতে পারে। আর চেষ্টা করবেন যতটা সম্ভব কম কথা বলা, আর বললে সেটা বিবাদাত্মক বা মানুষকে বিলো দ্য বেল্ট হিট করে কথা না বলা যতটা। সিংহ রাশির ক্ষেত্রে বলে দিই, ডেফামেশন থেকে কিন্তু দূরে থাকবেন। আগের দিন আমি বলেছিলাম শুক্রের ক্ষেত্রে আলোচনায় যে আপনার বাক্য থেকে কিন্তু আপনার ডেফামেশন হতে পারে, অর্থাৎ কথা বলতে বলতে আপনি এমন কিছু বিবাদাত্মক কথা বলে দেবেন যেখান থেকে কিন্তু আপনার সম্মান ভুলুণ্ঠিত হতে পারে। নিজের ওজন বুঝে মানুষের সঙ্গে মিশুন এবং সেই অনুসারেই কথাবার্তা বলুন, বা কাউকে যদি কোনো মনে করেন যে কোনো সার্ভিস প্রোভাইড করতে পারেন, কেউ আপনার কাছে চাইছে, তাহলে সেটাও নিজের ওজন বুঝে বলুন। অতিরিক্ত এক্সগ্যাজারেট করবেন না, নিজের ক্ষমতার বাইরে গিয়ে কাজ করতে গেলে কিন্তু এই সময় আপনার বিপদের সম্ভাবনা বেশি আছে, অর্থনাশও হবে। কন্যা রাশির ক্ষেত্রে বলে দিই, হাই এক্সপেন্ডিচার রয়েছে, ইমোশনাল আউটব্রাস্ট, এবং তার ফলে একদম কো রিলেশনশিপের মধ্যে কিন্তু সম্পর্কের স্লাইড ভাঙন হতে পারে। একদম ইল প্রোন হেলথ আছে, জ্বর, সর্দি, কাশি এবং অর্থোপেডিক পোর্শন, স্পেশালি শরীরের যে সমস্ত জাংচার আছে সেখান থেকে সাবধান। বয়স যদি 45-এর বেশি হয় এবং শুক্র বা বুধের দশা চলে, তাহলে বেশি সাবধানতা অবলম্বন করবেন শারীরিক ক্ষেত্রে এবং কোড অফ কন্ডাক্টের ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে বলে দিই, সন্তান বিষয়ে কিন্তু উদ্বিগ্নতা অত্যন্ত বেশি থাকবে এবং মানে ডাইরেকশনলেস হয়ে যেতে পারেন যদি দশা খারাপ থাকে। সুতরাং কোনো অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে কাজ করবেন।
ল্যান্ড অথবা কোনো প্রপার্টি রিলেটেড জায়গা থেকে কিন্তু সাবধান। যারা ছাত্রছাত্রী আছেন অন্তত ইন্টারমিডিয়েট পর্যন্ত, তাদের কিন্তু একটু বেশি এমফেসিস দিতে হবে নিজের রিকোয়ার্ড কাজকর্মগুলো, পড়াশোনাগুলো করার জন্য। আচ্ছা, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, আপনার যদি একটি মাত্র সন্তান থাকে তাহলে উদ্বিগ্নতাটা অসম্ভব বেশি হবে। তার ফিউচার, তার পড়াশোনা, সে খুব বয়সে ছোট হলেও অযথা কিছু উদ্বিগ্নতা তৈরি হবে। সন্তান যদি একের বেশি হয় এবং দুজনের মধ্যে 3.5 বছরের বেশি গ্যাপ থাকে, অর্থাৎ দুজনের শনির মধ্যে 40 ডিগ্রির ডিফারেন্স যদি থাকে দুইটি বাচ্চার মধ্যে, তাহলে কিন্তু এই সমস্যা আপনার ক্ষেত্রে 3 টাইমস বেড়ে যাবে উদ্বিগ্নতাটা। সে ব্যাপারটা একটু শান্তভাবে, স্থিরভাবে কন্ট্রোল করবেন। প্ল্যানেট পজিশন সবসময় মনে রাখবেন, মহর্ষিরা বলে গেছে যখন খারাপ থাকে তখন মানুষকে খুব কনজারভেটিভ চলতে হয়। যে কোনো প্রাণী চলে, মানুষ একমাত্র চলে না। সেই জন্য গুরুদেবদের মাঝে মাঝেই তার বাণী প্রদান করা হয় সমাজে ভারসাম্য রক্ষার জন্য। আপনারা দেখবেন আমরা যাকে অনেক সময় মানুষকে ছোট করবার জন্য, অনেক সময় অপবাক্য প্রয়োগের জন্য এমন কিছু পশু প্রাণীর সাথে তাকে তুলনা করে থাকি, অ্যাপারেন্টলি মনে হয় তাকে খুব অপমান করলাম, কিন্তু রাস্তায় আমি দেখেছি হর্ন দিলেও একটা পশু পাখি সরে, কিন্তু মানুষ সরে না। মানুষ সরে না মানে অধিকাংশ মানুষ সরে না। আর যত কথা রাস্তায় বেরিয়ে কানে মোবাইল দিয়ে হাঁটতে হাঁটতে করে, বাচ্চাদের নিয়ে চলছে, কোন দিকে বাচ্চাদের রাখতে হবে, মিনিমাম সিভিক সেন্স নেই, সেটা পশু পাখিদের আছে। একটা হাতি যখন চলে দেখবেন তার বাচ্চাকে বয়স পর্যন্ত, কুনকি হাতি যাকে বলে, সে মায়ের পেটের মধ্যে দিয়ে দিয়ে চলে, অর্থাৎ অলওয়েজ সে গার্ড করে চলে। অর্থাৎ পশুদেরও আছে, যখন ঝড় বৃষ্টি বাদল হয় দেখবেন সব পশু পাখির একটা শেল্টারে চুপ করে বসে থাকে। আর আমরা যখন ঝড় বৃষ্টি হয় তখন অনেক সময় গাড়ি খুব জোরে চালিয়ে করি। সুতরাং মানুষ ন্যাচারাল যে সিস্টেম আছে সবসময় তার বিরুদ্ধে কাজ করার একটা প্রবণতা থাকে। এটা কলিযুগ যত এগোবে, মাত্র 5-5.5 বছর হয়েছে, ততই প্রবণতা আরো বৃদ্ধি পাবে। অর্থাৎ হটকারিতাবাদ বলতে পারেন, যে কন্ট্রোললেস প্রবণতা। তো যাই হোক, সেটা বাড়বে সন্তানকে নিয়ে। আচ্ছা, চেষ্টা করবেন যারা ধরুন স্পাউসের সাথে রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কনজিনিয়াল হবে, এবং কোথাও বিনিয়োগের পূর্বে কিন্তু ভালো করে দেখে নেবেন। আপনি যদি কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরে কাজ করেন তাহলে কিন্তু অপরের পয়সা ডিল করবার সময় একবারের জায়গায় 3 বার কাউন্ট করবেন এবং বিষয়গুলো ঠিক করে কিপ করবার চেষ্টা করবেন। ধনু রাশির ক্ষেত্রে বলে দিই, আপনার স্পাউস এবং মাদার এদের সঙ্গে কিন্তু সমস্যা, সামান্য মনোমালিন্য, ইগো প্রবলেম, বাকবিতণ্ডা বা দশাগত সিচুয়েশন যদি খারাপ থাকে ফ্রম বোথ সাইডস অর ওয়ান অফ দ্য সাইডস, তাহলেও কিন্তু বাক্যগত ব্যবহারের ক্ষেত্রে একটু কদর্যতা দেখা দিতে পারে। বিশেষত মঙ্গল যদি অত্যন্ত ওভার অ্যাগ্রেসিভ হয় ছকে এবং বৃহস্পতি একটু ডমিনেটেড হয় কোনো কারণে, তাহলে কিন্তু এই প্রবণতা বেশি বাড়বে। ইনডাইজেশনের যাতে প্রবলেম আছে তাদের মধ্যে কিন্তু খুব সাবধান, অর্থাৎ লিভার, প্যানক্রিয়াস, ইন্টেস্টাইন এদের নজর দেবেন। ডাক্তারবাবু যদি ওষুধ দিয়ে তাকে খাবেন। ঘরের জন্য, ঘরের ডেকোরেশন বা বিভিন্ন রকম ধরুন সেটাকে কোনোভাবে আপনি রিভাইভ করছেন, সে সমস্ত কাজের জন্য আপনার ব্যয় হতে পারে একটু বেশি। মকর রাশির ক্ষেত্রে বলে দিই, কর্মক্ষেত্রে কিন্তু স্টেবিলিটির একটু অভাব দেবে, একটু ডোয়ার্থ অফ মানি আপনাকে এক্ষেত্রে শো করছে, এবং সেটা কিন্তু রিকোয়ার্ড কাজের জন্য শো করছে। হার্ট, লাংস এই বিষয়ে সাবধান থাকবেন। যাদের কোনো কারণে অপারেশন হয়েছে বা রিসেন্টলি হয়েছে গত 6 মাসের মধ্যে, তো ডক্টরের যে সাজেশন আছে টু দ্য লেটার্স মেনে চলবেন। আর পায়ের যে ফিট অংশ আছে, মোটামুটি একদম পায়ের মাঝামাঝি থেকে ফিট অংশের পর্যন্ত হাড়গোড় বা ডিপ মাসল, লিগামেন্ট এগুলোর প্রতি একটু বেশি নজর দেবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে বলে দিই, মানে শো মিন এনিমিস তৈরি করবেন কিন্তু আপনার নিজের কোড অফ কন্ডাক্টের দ্বারা। আপনার চোখে যদি শনি দুর্বল হয় তাহলে আপনি এ সময় নিজের বাক্য বা নিজের কথার দ্বারা এত পরিমাণ শত্রু উৎপন্ন করে দেবেন যারা কিন্তু
ভবিষ্যতে আপনাকে এফেক্ট করতে পারে যদি আপনার ছকের স্ট্রেংথ দুর্বল হয়। হ্যাঁ, সাডেন লস অফ মানি, এবং তার জন্য কিন্তু এক ধরনের মর্নিং সিচুয়েশন বা ডিপ্রেশনে চলে যাওয়া, এই ধরনের ব্যাপার আছে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কিন্তু সমস্যা দেখা দেওয়ার যোগ রয়েছে। পরিবারের মধ্যে ইন্টিগ্রিটি এবং সলিডারিটি বানিয়ে রাখবার জন্য আপনি যদি পরিবারে বয়োজ্যেষ্ঠ হন বা আপনার যদি একটা বয়সের বেশি বয়স হয়ে থাকে, ম্যাচুরিটি এসে থাকে, তাহলে আপনি সেটা চেষ্টা করবেন যে কোনো মূল্যে পরিবারের মধ্যে যাতে সলিডারিটি বজায় থাকে। এই 7 দিন তো অবশ্যই করবেন, এটা এপ্রিল মাসের 3rd উইক অব্দি অবশ্যই মেনটেন করবেন। লাস্ট অংশ মীন রাশি নিয়ে বলে দিই। চাকরি, ব্যবসা, যে কোনো কর্ম, সেলফ এমপ্লয়েড হন, সেখানে কিন্তু বাধা আছে এবং আপনার অ্যাসপিরেশন অনুসারে কাজ হবে না, মানহানি হতে পারে, সৌমিন এনিমিজ হতে পারে, এবং আপনার বসের সাথেও কিন্তু আপনার বিভিন্ন রকম ইস্যু ভিত্তিক সমস্যা তৈরি হতে পারে। বা যদি ধরুন আপনি আপনার বস এবং আপনি দুজন অপোজিট জেন্ডারের মানুষ হন, তাহলে কিন্তু আপনার এই সমস্যা যেটা আমি বললাম সেটা কিন্তু অন্তত দ্বিগুণ বা 2.5 গুণ বেড়ে যেতে পারে। ভীষণ ইগো প্রবলেম কাজ করতে পারে। সেক্ষেত্রে নিজেকে যদি কাজ করতে চান দীর্ঘদিন, অন্তত অপরাধ যদি সংগঠিত না হয়, নিজেকে লো প্রোফাইল করে কাজ করবার চেষ্টা করবেন। স্পাউসের সাথে সম্পর্ক বেটার রাখবেন, বিশেষত আপনার বয়স যদি 45-এর বেশি হয়, সন্তানাদি মোটামুটি একটু বড় হয়ে গেছে, এরকম একটা স্টেটে যদি হয়, সম্পর্ক বেটার রাখবার চেষ্টা করবেন। ভেহিকেলে সবসময় বাদিক ইউজ করবার চেষ্টা করবেন অলওয়েজ। মোটের উপরে এই গ্রহণের যে ইম্প্যাক্ট সেটা খুব বেশি নয়, এটা আপনাদের আমি প্রথম বলে দিই। এর ইম্প্যাক্ট আমাদের অন্তত কলকাতা বা ভারতবর্ষে ওই 35 থেকে 50% মতন হবে। এর থেকে সূর্যগ্রহণ যেটা 29শে মার্চ সংগঠিত হবে, তার ইম্প্যাক্ট অনেক বেশি হবে। সেটা আমি সময় আসলে বলে দেওয়ার চেষ্টা করব।